হোটেলে গিয়ে গীতাকে দেখতে না পেরে সব সত্যি জেনে গেল স্বস্তিক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কোর্টে অগ্নিজিৎ মুখার্জির সামনে চলে এসেছে গীতা, আর গীতাকে দেখার পর অগ্নিজিৎ মুখার্জি চলে যাচ্ছিল। গীতা তখন বলে, শুনলাম আপনি নাকি কৃপানের কেসটা নিয়ে সত্যি উচ্চ আদালতে যাচ্ছেন। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ, যাব না কেন, কৃপানকে ছাড়াতে হবে, আর তার জন্য আমাকে যেখানে যেখানে যেতে হয় আমি সব জায়গাতেই যাব, বুঝতে পেরেছো তুমি? আর গীতা তখন বলে, সে আপনি যেতেই পারেন, কিন্তু কৃপানকে কি সত্যি আপনি ছাড়াতে পারবেন? আর আপনি এদিকে কি করেছেন? আমার বাবাকে এত দামি দামি জামা, আমার মায়ের জন্য এত দামি দামি শাড়ি, এসবের মানেটা ঠিক কি? তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, কেন তুমি শোনোনি যে তোমার সাথে আমি স্বস্তিকের বিয়ের ব্যবস্থা করেছি? তারপরেও তোমার কি মনে এখনো সব প্রশ্নগুলো থেকে গেছে? গীতা বলে, আপনি যে এত সহজেই সব কিছু করবেন এটা তো আমার খুব একটা জানা ছিল না। আমার তো এখনো বুঝতে অসুবিধা হচ্ছে যে আপনি এত সব কিছু করছেন কেন, কিসের জন্য? অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি আমার ছেলের জন্যই সব কিছু করছি। স্বস্তিক যখন তোমাকে মেনে নিয়েছে তখন তো আমার আর কিছু করার নেই, তাই আমি তোমাদের বিয়েটা দিতে রাজি হয়েছি। গীতা বলে, তাই নাকি? আপনি সত্যি বলছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। অগ্নিজিৎ মুখার্জি বলে, একদম সত্যি কথা বলছি, কিন্তু তুমি আমাকে আগে একটা কথা দাও যে তুমি এইসব ঝামেলার মধ্যে থাকবে না, তুমি আর এই কোর্টে এসে ঝামেলা করবে না, আমার সাথে আসবে না তুমি কোর্টে, বলো, উত্তর দাও। তখনই গীতা বলে, তার আগে আপনাকে একটা কথা দিতে হবে, বলুন আপনি রাজি হবেন? অগ্নিজিৎ মুখার্জি বলে, কি কথা? গীতা বলে, খুব সিম্পল, আপনি কৃপানকে উচ্চ আদালতে গিয়ে ছাড়ানোর ব্যবস্থা করবেন না, ক্ষিতীশকে বাঁচানোর চেষ্টা করবেন না, আর মানুষের পাশে দাঁড়াবেন। বলুন আপনি পারবেন? অগ্নিজিৎ মুখার্জি বলে, চলো, তুমি যখন বলছো আমি রাজি। আর এই কথাটা শোনার পর গীতা তো বেশি করে আরো চমকে যায় আর বলে, আপনি কি বলছেন আপনি জানেন তো? তখনই বলে যে, হ্যাঁ, জানবো না কেন, অবশ্যই জানি। আর তার মধ্যে একটা কথা বারবার করেই ভাবতে থাকে গীতা, যে অগ্নিজিৎ মুখার্জি সত্যি এসবে রাজি হয়ে গেল। তার মধ্যে গিনি চলে গেছে স্বপ্না দেবীর কাছে আর গিয়ে বলে, কালকে তোমাদেরকে নিয়ে হোটেলে যাব। বুঝতেই পারছো, বড় বড় সব দামি দামি হোটেল, সেই সব হোটেলে থাকার কোনো অভিজ্ঞতাই তোমাদের নেই, তোমাদেরকে আমি নিয়ে যাব। এত বড় একটা বাড়িতে তোমার ছোট মেয়ের বিয়ে হতে চলেছে, তোমার কত আনন্দ হচ্ছে বলো তো মা? স্বপ্না দেবী বলে, তোর প্রত্যেকটা কথাতেই যেন কেমন একটা আঘাতের সুর, তুই আমাকে আঘাত করছিস গিনি। গিনি তখন বলে, মা, তোমাকে আঘাত করতে যাব কেন? যেটা সত্যি সেটাই বললাম। তোমার না ইদানিং সত্যি কথাগুলো শুনে কেমন যেন মনে হয়, তাই না? স্বপ্না দেবী বলে, তুইও তো ওই বাড়ির বউ হবি, মানে হয়েছিস, আর গীতাও ওই বাড়ির বউ হবে, তো অসুবিধাটার কি আছে? গিনি তখন বলে, না, অসুবিধার তো কিছুই নেই, শুধু আমি তোমাকে বলছি এটাই, আর কিছু না। অন্যদিকে গীতা চলে গেছে ভেতরে, আর তার মধ্যেই ভজন ফোন করেছে অগ্নিজিৎ মুখার্জিকে আর বলে, স্যার, হোটেল তো বুকিং হয়ে গেছে স্যার, আর সমস্ত কিছু ঠিকও হয়ে গেছে। আপনি স্বস্তিককে নিয়ে আজকেই বেরিয়ে পড়বেন, আর স্বস্তিককে খুঁজতে এসে গীতা আমার কাছে বধ হবে। সমস্ত প্ল্যান একদম ওকে আছে, শুধু ছকে ফেলে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তার মধ্যে অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি আর কোনো ঝামেলা চাইছি না ভজন, সব কিছু ভালোই ভালোই মিটে যাক, আমি শুধু এখন সেটাই চাইছি। ভজন তখন বলে, স্যার, এটাই হবে, আপনি একদম চিন্তা করবেন না, আমি তো বলছি স্যার, সব ঠিক হয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা। ওই গীতা যেভাবে আপনাকে অপমান করেছিল, সেই অপমানের 10 গুণ বেশি অপমান ওকে করা হবে, আর ও প্রাণে বাঁচবেও না। অগ্নিজিৎ মুখার্জি এমন ভয়ানক প্ল্যান করেছে। এর মধ্যে কাব্য কথা বলতে থাকে ভজনের সাথে আর বলে, ভজনদা, শেষ পর্যন্ত আমার সাথে স্বস্তিকের বিয়েটা হবে তো? ভজন তখন বলে, হবে না মানে? তোমার সাথেই স্বস্তিকের বিয়ে হবে। আর একটা খবর শুনে নাও, কৃপান বিয়ের আগের দিনই ছাড়া পাচ্ছে উচ্চ আদালত থেকে, সেই বার্তাই আমরা পাচ্ছি। তখন কৃপানের মা বলে, এটা তো খুব ভালো একটা খবর, কতদিন আমার ছেলেটাকে আমি চোখে পর্যন্ত দেখি না, আমার আর ভালোও লাগছে না। কাব্য তখন বলে, মা, চিন্তা করো না, এরপর থেকে আমাদের সাথে যা যা হবে সবটাই ভালো কিছু হবে, খারাপ কিছু আর হবে না, আর হতে দেবও না। ভজন তখন বলে, একদম ঠিক বলেছে কাব্য। এর মধ্যেই চলে এসেছে কিরণকান্তি আর জিজ্ঞেস করে, কি ব্যাপার ভজন, কি কথা হলো অগ্নিজিৎ মুখার্জির সাথে? ভজন তখন বলে, অগ্নিজিৎ মুখার্জির সাথে সমস্ত কথাই হয়ে গেছে, স্বস্তিককে নিয়ে আজকেই ডেস্টিনেশনে বেরিয়ে পড়বে, আর গীতা সেই ডেস্টিনেশনে এসে স্বস্তিককে খুঁজতে গিয়েই মারা পড়বে। আর কৃপান ব্যানার্জি তখন বলে, বারবার
প্ল্যান করেও প্ল্যান ফেল হয়ে গেছে, এবারে যেন কোনো প্ল্যান ফেল না হয়, এই কথাটা মনে রেখুন। অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে গনসা উকিল, আর গনসা উকিলের গলা পেয়ে অগ্নিজিৎ মুখার্জি বলে, কি ব্যাপার, বলুন ফোন করেছেন কেন? তখন গনসা উকিল বলে, স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি আমাকে এত দামি একটা ড্রেস দিয়েছে, আমার স্ত্রীর জন্য শাড়ি পাঠিয়েছে, ফোন না করলে হয়? কি ব্যাপার বলুন তো অগ্নিজিৎ মুখার্জি, আপনাকে তো ইদানিং আর চিনতে পারছি না, চিনতে বড্ড বেশি অসুবিধা হচ্ছে। অগ্নিজিৎ মুখার্জি তখন বলে, অসুবিধার কিছু নেই, যা সত্যি সেটাই হচ্ছে, জানি মেনে নিতে অসুবিধা হচ্ছে, কিন্তু আর কি করবেন বলুন, যেটা সত্যি সেটাই বলেছি। গনসা উকিল বলে, অগ্নিজিৎ মুখার্জি, এবারে যদি আপনি কোনো ভুলভাল চাল চেলেছেন তাহলে কিন্তু একেবারে শেষ হয়ে যাবেন, গীতা আর আপনাকে বাঁচতে দেবে না, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেন। অন্যদিকে কাব্য নিজের বিয়ের সমস্ত ড্রেস জুয়েলারি পরে নিজেকে দেখছে আয়নায় কেমন লাগছে, তখনই ফোন করেছে গিনি আর বলে, কি করছো? কাব্য বলে, এই যে সমস্ত ড্রেস জুয়েলারি পরে দেখছি নিজেকে কেমন লাগছে। তখন গীতা বলে, বাহ, খুব ভালো। গিনি বলে, খুব ভালো কথা, জানো তো গীতার সাথে আমার কথা হয়েছে, গীতা তো ভাবছে স্বস্তিকের সাথে ওর বিয়ে হতে চলেছে, কিন্তু ও তো আর জানে না যে তোমার সাথে স্বস্তিকের বিয়ে হবে। গিনির কথা শুনে কাব্য খুব খুশি হয়ে যায়। গিনি তখন বলে, ও আর একটা কথা যেটার জন্য ফোন করেছিলাম, আমাদের বাড়ি থেকে মেহেন্দি পরানোর লোক যাবে, মেহেন্দি হবে, সঙ্গীত হবে, খুব মজা হবে। তখনই কাব্য বলে, তোমাদের বাড়ি থেকে আসবে? এর মধ্যেই তখনই কাব্যর মা জিজ্ঞেস করে, কি হয়েছে? কাব্য তখন বলে, গিনি বৌদি ফোন করে বলছে ওদের বাড়ি থেকে নাকি মেহেন্দি পরানোর লোক আসবে। কাব্যর মা নিজে ফোনটা নিয়ে বলে, শোনো গিনি, এসব করতে হবে না, ওই আমাদের বাড়িতেই লোকজন আসবে, ওরাই মেহেন্দি পরিয়ে দেবে। তখন গিনি বলে, আমি জানি আন্টি আপনাদের ক্ষমতা আছে, তবুও অগ্নিজিৎ মুখার্জি স্বয়ং আমাকে যেই কথাটা বলেছে আমি আপনাকে বলে দিলাম, খুব মজা হবে আন্টি, আমরা সবাই অপেক্ষা করছি কখন এই কাব্য আর স্বস্তিকের বিয়েটা হবে। তখনই কাব্যর মা বলে, একদম ঠিক কথা বলেছো, যেই বিয়েটা অসম্পূর্ণ রয়ে গেছে সেই বিয়েটা এবারে সম্পন্ন হবেই। এর মধ্যে ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য প্রস্তুত হয়ে গেছে স্বস্তিক। অগ্নিজিৎ মুখার্জি স্বস্তিককে নিয়ে সেই হোটেলে চলে গেছে, আর তখনই চারিদিকটা দেখার পরেই স্বস্তিক গীতাকে খুঁজতে শুরু করে আর বলে, ড্যাড, আমি গীতাকে কোথাও দেখছি না তো। অগ্নিজিৎ মুখার্জি বলে, দাঁড়াও, এত তাড়াহুড়ো কিসের? অনেকগুলো হোটেল বুক করা হয়েছে শুধুমাত্র লোকদের জন্য, ওরা সবাই চলে আসবে, তুমি একটু ধৈর্য ধরো। এরপর মেহেক বলে যে, আমি একটা কথা খুব ভালো মতন বুঝতে পারছি, আর তার মধ্যেই স্বস্তিক যেন সব জায়গায় গীতাকেই দেখতে পায়, কিন্তু একটু সন্দেহ হচ্ছে যে কি ব্যাপার, গীতা এখন আসেনি কেন? গীতাকে ফোন করবে বলে ঠিক করেছিল স্বস্তিক, কিন্তু ভজন বারণ করে দেয়। আর তার মধ্যে অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করেছে গীতা আর বলে, আপনি কি পাশার দান পাল্টে দেবেন বলে ঠিক করেছেন? আপনাকে আমি হাড়ে হাড়ে চিনি অগ্নিজিৎ মুখার্জি, আপনি কি প্ল্যান করেন সেই প্ল্যান জেনে গিয়ে আমি নিজেই আগে থেকে প্ল্যান করতে থাকি। কথাটা শোনার পর ভয় পেয়ে গেছে অগ্নিজিৎ মুখার্জি।